ব্যাংক খাতে মোট ঋণের অর্ধেকের বেশি দুর্দশাগ্রস্ত। সামরিক মূলধন ঘাটতিতে পড়েছে ব্যাংকগুলো, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন। আরও 1500 কোটি টাকা ধার নিল ইসলামী ব্যাংক। কর্মীদের রাজনীতিতে না জড়ানোর নির্দেশ, যোগ্যদের বোর্ডে নিয়োগের দাবি গ্রাহক ফোরামের। চীনা সহায়তায় হচ্ছে 20 হাসপাতাল, কারিগরি শিক্ষায় জোর মন্ত্রীর। মাতারবাড়ি চট্টগ্রাম বন্দর নিয়ে হচ্ছে মুক্ত বাণিজ্য অঞ্চল। নবায়নযোগ্য জ্বালানিতে কর ছাড়ের প্রস্তাব ইতিবাচক বলছে সিপিডি। টায়ার আমদানিতে 20% শুল্ক কার্যকরের আগেই বাড়ছে দাম। স্বাগত স্টার বিচ টুডেতে, আপনাদের সাথে আছি আমি ইমতিয়াজ আহমেদ। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। দেশে ব্যাংক খাতে সমস্যাগ্রস্ত সম্পদ বা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 11 লাখ কোটি টাকা। মঙ্গলবার রাতে বাংলাদেশ ব্যাংক প্রকাশিত আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে দেখা যায় গেল বছর ব্যাংক খাতে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ 44% বেড়ে 10,87,590 কোটি টাকা হয়েছে, যা ব্যাংক খাতের মোট বিতরণ করা ঋণের 59%। 2025 সাল শেষে ব্যাংকে বিতরণ করা ঋণের পরিমাণ ছিল 18,20,000 কোটি টাকা। প্রতিবেদনে বলা হয়, দুর্দশাগ্রস্ত এসব ঋণ আদায়ের সম্ভাবনা খুবই কম। এসব ঋণের মধ্যে আছে খেলাপি ঋণ, পুনঃতফসিল ও অবলোপন করা ঋণ। ঋণ বাড়ার ফলে ব্যাংক খাতের সামগ্রিক মূলধন ঘাটতি ঋণাত্মক হয়ে গেছে। অথচ প্রতিবেশী ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততা 17% বেশি ধনাত্মক। আইএমএফের $5.5 বিলিয়ন ঋণের শর্ত মেনে 2021 সাল থেকে এই ধরনের প্রতিবেদন প্রকাশ করে আসছে বাংলাদেশ ব্যাংক। তারল্য সংকটের ফলে ইসলামী ব্যাংককে আরও 1500 কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক। এদিকে রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে সৎ ও দক্ষ ব্যক্তিদের দিয়ে পর্ষদ গঠনের দাবিতে আজ গভর্নরের সঙ্গে দেখা করেছেন ব্যাংকটির সচেতন গ্রাহক ফোরামের প্রতিনিধিরা। সে সঙ্গে প্রতিষ্ঠাকালীন মালিকদের কাছে ব্যাংকের শেয়ার ফিরিয়ে দেওয়ার দাবিও জানানো হয়। আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার 7 দফা দাবিতে গভর্নর বরাবর স্মারকলিপি দেওয়ার পর বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করতে যান ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের প্রতিনিধিরা। সকাল 10:30টায় ফোরামের 3 সদস্যের একটি দল কেন্দ্রীয় ব্যাংকে আসেন। এ সময় গভর্নর তাদের সঙ্গে বৈঠকের জন্য ডেপুটি গভর্নর কবির হোসেনকে নির্ধারণ করে দেন। বৈঠকে রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে সৎ ও দক্ষদের দিয়ে পর্ষদ পুনর্গঠন সহ 7 দফা দাবি জানান তারা। এ সময় ব্যাংকের প্রতিষ্ঠাকালীন মালিকদের শেয়ার ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। এমন একটা পরিচালনা পরিষদ দিবেন যেই পরিচালনা পরিষদের চেয়ারম্যান সহ সকল সদস্য হবে দল নিরপেক্ষ এবং যাদের আর্থিক কোনো কেলেঙ্কারি থাকবে না। সাবেক মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া অথবা আইপিও হিসেবে গেলে বাজারে বিক্রি করে দেওয়া। বাংলাদেশ ব্যাংক থেকে আইন অনুযায়ী সকল দাবি পূরণের আশ্বাস দিয়েছে বলে জানায় গ্রাহক ফোরাম। ইসলামী ব্যাংকের সাবেক এমডি ওমর ফারুক খানকে ফেরানোর বিষয়ে নতুন পর্ষদ সিদ্ধান্ত নেবে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ইসলামী ব্যাংকের একটি সুন্দর পরিচালনা পরিষদ দেওয়া হবে। ওমর ফারুক খানকে দেওয়া হলে ব্যাংক অতি দ্রুত আবার সামনের দিকে অগ্রসর হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসলামী ব্যাংক নিয়ে কথা বলেন ব্যাংক মালিকদের সংগঠনের সভাপতি। আর ব্যাংকটিতে অতি দ্রুত নতুন পর্ষদ দেওয়ার কাজ চলছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। ইসলামী ব্যাংক নাম করা ব্যাংক ছিল, আর খুব মোস্টলি ব্যাংক আর কি সিকিউরিটি ব্যাংক ছিল, যেখানে টাকার কোনো অভাব ছিল না। সেই ব্যাংকটা হঠাৎ করে কেন হয়ে গেল? এখন দেখা গেল যে তৎকালীন সরকার এমন একটা লোককে সাপোর্ট দিল, সে এসে করলে উল্টাপাল্টা সব কাজ করে টাকাগুলো সব নিয়ে চলে গেল। তাই ওটা তো কোনো আইনে পড়ে না। সহসাই হয়তো হয়ে যাবে, কারণ বড় ব্যাংক পর্ষদ ছাড়া তো দীর্ঘদিন থাকবে না। কারণ অনেক সিদ্ধান্ত আছে যেটা পর্ষদের সিদ্ধান্তের প্রয়োজন হবে, সেগুলো ম্যানেজমেন্ট লেভেলে হয়তো বা সিদ্ধান্ত চূড়ান্ত হবে না, সেই কাজগুলি তো আটকে যাবে। অতএব আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টা অবশ্যই ওয়াকিবহাল এবং তারা কাজ করছে। তারল্য সংকটের ফলে মঙ্গলবার ইসলামী ব্যাংকে আরও 1500 কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ব্যাংকটির কর্মকর্তাদের রাজনৈতিক সম্পৃক্ততা না রাখার নির্দেশ দিয়েছে ইসলামী ব্যাংক। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। দর্শক, ইসলামী ব্যাংক ইস্যুতে আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মতিঝিল থেকে সহকর্মী আতাউর নিয়ন। আতাউর, গ্রাহক ফোরামের পক্ষ থেকে তো গভর্নরের সঙ্গে দেখা করা হলো, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়েছে কিনা?
আজকে সকাল 10:30 নাগাদ যে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম রয়েছে তারা বাংলাদেশ ব্যাংকে আসেন। গভর্নরের সঙ্গে সাক্ষাতের একটি কথা ছিল পূর্বনির্ধারিত, যেটা গতকালকে তারা 7 দফা দাবিতে যেই স্মারকলিপি দিয়েছে তার ভিত্তিতে। তবে আজকে আসার পরে গভর্নর অন্যান্য ব্যস্ততার কারণে তাদের সাথে বৈঠক করতে পারেনি। পরবর্তীতে ডেপুটি গভর্নর কবির হোসেনের সাথে সচেতন গ্রাহক ফোরামের একটি বৈঠক হয় এবং বৈঠকে তারা তাদের 7 দফা দাবি তুলে ধরেন। তো সেইখান থেকে তারা সেই বৈঠকের বরাত দিয়ে তারা যেটা বলেছেন যে বাংলাদেশ ব্যাংক তাদেরকে আসলে আশ্বস্ত করেছে তাদের 7 দফার দাবি পূরণ হবে। এর মধ্যে যেগুলো আইন অনুযায়ী আসলে বাস্তবায়ন প্রয়োজন, আইনে কি বলা আছে সেই অনুযায়ী আসলে বাস্তবায়ন করতে হবে, সেটা আসলে সেই অনুযায়ী পূরণ হবে বলে বাংলাদেশ ব্যাংক থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। যার মধ্যে একটি ইস্যু ছিল প্রথম যে পর্ষদ গঠনের বিষয়ে যেটা বলা হয়েছে, সেক্ষেত্রে তারা দাবি জানিয়েছে যে রাজনৈতিক সম্পৃক্ততা নয় এরকম ব্যক্তি এবং সৎ ও দক্ষ যে অভিজ্ঞ ব্যক্তিরা রয়েছে ইসলামী ব্যাংকিংয়ে, এরকম অর্থনীতিবিদ দ্বারা হচ্ছে ব্যাংকটির পর্ষদ পুনর্গঠন। এবং যেটা শেয়ার রয়েছে সেই শেয়ারটা যেই লুটেরা গোষ্ঠীর হাতে বন্দী রয়েছে, যেই 80 থেকে 82% শেয়ার, সেটা আসলে যে প্রতিষ্ঠাকালীন মালিক রয়েছিল তাদের হাতে ফিরিয়ে দেওয়া, তাদের কাছে বিক্রি করা বা আইপিওর মাধ্যমে যে পুঁজিবাজার রয়েছে সেখানে শেয়ারগুলো বিক্রি করে টাকা উদ্ধারের দাবি জানিয়েছে। তো সেখানে আসলে বাংলাদেশ ব্যাংক থেকে প্রথম যে পর্ষদ পুনর্গঠনের বা নতুন পর্ষদ দেওয়ার বিষয় যেটি বলেছে যে তারাও সেভাবে তারা লোক নির্ধারণ করছে এবং সেভাবে যাচাই বাছাইয়ের কার্যক্রম চলমান রয়েছে, যাতে কারো কোনো রাজনৈতিক সম্পৃক্ততা আছে এরকম কোনো থাকে তারা সেই ধরনের ব্যক্তিকে দেওয়া হবে না, বা দক্ষ ব্যক্তিকেই আসলে সৎ ও দক্ষ ব্যক্তিকেই এবার পর্ষদের পরিচালক করা হবে বলে বাংলাদেশ ব্যাংক থেকে আশ্বস্ত করেছে বলে সচেতন গ্রাহক ফোরাম জানিয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক থেকে এই ধরনের বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য দেওয়া নেই, শুধু পর্ষদের ক্ষেত্রে বক্তব্যটি দেওয়া হয়েছে যে অতি দ্রুত একটি পর্ষদ দেওয়ার চেষ্টা চলছে, কারণ ইসলামী ব্যাংক একটি বড় ব্যাংকে আমাদের এই দেশীয় ব্যাংকিং খাতের মধ্যে। তো সেই সবচেয়ে বড় ব্যাংকটির আসলে পর্ষদ ছাড়া চালানোটা খুবই মুশকিল। তো সেই জায়গা থেকে আসলে অতি দ্রুত যাতে করে পর্ষদ দেওয়া যায় সেইভাবে কার্যক্রম চলমান রয়েছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই, এই সপ্তাহ না হলেও আগামী সপ্তাহ নাগাদ হয়তো পর্ষদের তালিকা প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক। এইটি শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছে। আর বাকি যে বিষয়গুলো রয়েছে সেটা বলা হয়েছে যে আইন অনুযায়ী যেভাবে আসলে বাস্তবায়ন সম্ভব হয় সেভাবেই আসলে সেই সমস্যাগুলো সমাধান করা হবে এবং সেগুলো বাস্তবায়ন করা হবে, যাতে করে ইসলামী ব্যাংক আসলে রাষ্ট্রের জন্য বা দেশের জন্যই আসলে এটাকে পুনরুদ্ধার বা টিকে রাখা হবে বলে এরকমটি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক এবং সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে। তো এই ছিল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে সবশেষ। আতর, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাংলাদেশ ব্যাংকে কিছুক্ষণ আগে দেখা করতে গিয়েছিল সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা, আর সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আতাউর নিয়ন। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় স্বাস্থ্য খাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি আর অর্থ লোপাট হয়েছে। বর্তমান সরকার চিকিৎসা সেবার মান বাড়ানোর পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আরও জানান, জনগণের কল্যাণের কথা চিন্তা করে নতুন হাসপাতাল স্থাপন, যন্ত্রপাতি ক্রয় ও লোকবল নিয়োগ দেওয়া হবে। এছাড়া চীনের সহায়তায় দেশের বিভিন্ন জেলায় 20টি হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে বলেও জানান তিনি। আগামী 3 মাসের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পরিপূর্ণভাবে চালু করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনগণের কাছে তারা দায়বদ্ধ ছিল না, হাসপাতাল কেমন চলছে বা কেমন চলা উচিত, রোগীদের কি করা উচিত, নোবডি কেয়ারড ইট, বিকজ তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত কঠিনভাবে আমাদেরকে বার্তা দিয়েছেন। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাইনিজ ইকোনমি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপনের জন্য স্পেশাল পারপাস কোম্পানি বাংলাদেশের সাথে ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট অ্যান্ড ল্যান্ড লিজ এগ্রিমেন্ট অনুমোদন ও স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। দুপুরে সচিবালয় অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত বিশেষ কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি বলেন, সিইআইজেড এর ফলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে, বহুমুখী পণ্যের ক্রয় বিক্রি এবং অর্থনৈতিক কার্যক্রমের পরিধি বাড়বে। মাথাবাড়ি এবং চট্টগ্রাম বন্দরের কাছে 300 একর করে মোট 600 একর জমি নিয়ে মুক্ত বাণিজ্য অঞ্চল করার বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ট্যাক্স ফ্রি পণ্য কেনাবেচা করা যাবে এই অঞ্চল থেকে। এছাড়া রাশিয়া থেকে 30,000 মেট্রিক টন ও সৌদি আরব থেকে 25,000 মেট্রিক টন ইউরিয়া সার ক্রয় করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। ইন্টারন্যাশনালি আপনারা জানেন যে
বেশ এরকম অনেকগুলো অঞ্চল আছে এবং অনেকগুলো দেশের মধ্যে এরকম কপারেশন, যে আমাদের এলাকার মধ্যে আমরা কোনো ট্যাক্স ছাড়া করবো, তাতে মানুষের জন্য খুব সুবিধা হয় এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। সেই কাজটা এখানে করার চেষ্টা করা হচ্ছে। যে কেউ এসে এখানটায় বলছে আমি তোমার এখানে করবো, কিন্তু আমার লোকের লাভ হবে যে আমার জাহাজ ভাড়াটা হবে, আমার পোর্টটা চালু হবে এবং আমার গুডস অ্যান্ড কি বলে সার্ভিসেস খুব কুইকলি মুভ করবে। এবার জানাবো বাজেট 2026-27 খবর। নতুন বাজেটে নবায়নযোগ্য জ্বালানির পেছনে সরকারের নানা রকম কর ছাড়ের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। তবে জীবাশ্ম জ্বালানি আমদানিতে কর ছাড় অব্যাহত রাখলে নবায়নযোগ্য খাতে ছাড়ের সুফল মিলবে না বলে মনে করে প্রতিষ্ঠানটি। এ সময় অভিযোগ করা হয় পল্লী বিদ্যুৎ সমিতি নবায়নযোগ্য জ্বালানির বিরোধিতা করে আসছে। দেশের উৎপাদিত বিদ্যুতের মোট 5% নবায়নযোগ্য জ্বালানির। 2030 সালের মধ্যে এটি বাড়িয়ে 20 থেকে 30% নেওয়ার পরিকল্পনা আছে সরকারের। বিশেষজ্ঞরা মনে করছেন নতুন বাজেটে নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নে সরকারের নানা কর ছাড়ের পদক্ষেপ ইতিবাচক ভূমিকা রাখবে। নেট রেজাল্টটি কমপ্লিটলি সাবসিডি নির্ভর একটা পাওয়ার এবং এনার্জি সেক্টর আমরা পেয়েছি। খুব সহজ কথা, এই কাঠামোটা ভাঙাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ভাঙনের সুরটা এই বাজেটের ভেতরে আছে। তবে কয়লা আমদানিতেও শুল্ক রেয়াতের মেয়াদ 2030 সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে। এতে আপত্তি জানিয়ে সিপিডি বলছে, এলএনজি সহ জীবাশ্ম জ্বালানিতে কর সুবিধা অব্যাহত রাখলে নবায়নযোগ্য জ্বালানিতে সুফল নাও মিলতে পারে। জীবাশ্ম জ্বালানিকে বাড়তি সুবিধা দেওয়া, এলএনজিকে সুবিধা দেওয়া, কয়লাকে সুবিধা দেওয়া, তেলকে সুবিধা দেওয়া, এই জায়গাগুলোকে কমানোর জন্য অনুরোধ করছি। নেট মিটারিং এর জন্য এখন একটা বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে পল্লী বিদ্যুৎ। পল্লী বিদ্যুতের কাছে প্রচুর অ্যাপ্লিকেশন জমা আছে, তারা শুধুমাত্র বিভিন্ন রকমের অনিয়ম দুর্নীতির জন্য অ্যাপ্রুভাল দিচ্ছেন না তারা, এবং অন্য রকমের যে জ্বালানি খাতের সাথে অন্য কিছু স্বার্থের কারণেও যেহেতু ওখান থেকে তারা কমিশন পান, সেটার জন্য তারা ধরে রেখেছে নেট মিটারিং এর, এগুলো দিতে চান না তারা। শুধুমাত্র কর ছাড় নয়, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আমদানি নির্ভরতা থেকে বের হওয়া এবং নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট নীতি বাস্তবায়নের পরামর্শ দেন বক্তারা। নো ইলেকট্রিসিটি নো পে এই আর কাঠামোতে যাওয়া, যাতে সরকারের উপরে ক্যাপাসিটি পেমেন্টের আর কোনো ক্লজ না থাকে। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। দর্শক, বাজেটে জ্বালানি খাতের প্রস্তাবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমন্ত্রিত একজন অতিথির সঙ্গে সংবাদের পরের অংশে। যাচ্ছি বাজেট প্রসঙ্গের অন্যান্য খবরে। দক্ষ মানব সম্পদ গঠনে শুধু একাডেমিক শিক্ষা নয়, কারিগরি শিক্ষার উপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, এবারে বাজেটে কারিগরি শিক্ষা খাতে 18,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী বাজেটে শিক্ষা খাতে জিডিপির 3.5% বরাদ্দের পরিকল্পনা রয়েছে। দেশে মানব সম্পদ উন্নয়নের শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু জিপিএ 5 অর্জন নয়, শিক্ষার্থীদের মধ্যে নীতি, নৈতিকতা, মূল্যবোধ ও সংস্কৃতি চর্চার বিকাশ ঘটাতে হবে। শিক্ষা ব্যবস্থা আরও যুগোপযোগী করার লক্ষ্য মন্ত্রণালয়ে কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণার উন্নয়নে শুধু হায়ার এডুকেশন না, তার সাথে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনের প্রয়োজন রয়েছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী টিবেটকে এবার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সেই সেক্টরে তিনি 18,000 কোটি টাকা বাজেট দিয়েছেন। আইসিটি মন্ত্রণালয় থেকে শুরু করে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাজেটটাকে শিক্ষায় ঢুকিয়ে তারা 1.69 করেছেন। এবার মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন পর্যায়ক্রমে তিনি 5% পর্যন্ত উন্নত করবেন। সরকারের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায় লক্ষ্য পূরণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং আর্থিক খাতে দুর্বলতা কমানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশেষজ্ঞরা। দুপুরে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ মিলনায়তনে বাজেটের রাজনৈতিক দৃষ্টিকোণ নিয়ে আয়োজিত সেমিনারে এসব চ্যালেঞ্জের কথা উঠে আসে। এ সময় প্রস্তাবিত বাজেটের বিভিন্ন কার্ডে বিশাল বরাদ্দের পেছনে দলীয় জনবলকে আর্থিক সুবিধা দেওয়ার কৌশল বলে মন্তব্য করেছেন বিরোধী দল জামাতে ইসলামের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। আলোচনায় বিশেষজ্ঞরা কর কাঠামোর সমালোচনা করে বলেন, করমুক্ত আয়ের সীমা 25,000 টাকা বাড়িয়ে এরপর সরাসরি 10% করা সাধারণ মানুষের জন্য শুভঙ্করের ফাঁকি। আলোচনায় বলা হয়েছে, দেশের জিডিপি প্রবৃদ্ধি মাত্র 3.49%, সেখানে বাজেটে 6.5% প্রবৃদ্ধির লক্ষ্য অবাস্তব।
অ্যাকাউন্টিং এন্ড অডিটিং বা অটোমেশন, এটা যদি ইমপ্রুভ আমরা না করতে পারি, ট্যাক্স রেভিনিউ কোনোদিন কালেক্ট করতে পারবো। যারা দিচ্ছে হাতের কাছে যাকে পাচ্ছেন তাকে ঘাড় মটকিয়ে আরো বেশি আদায় করার চেষ্টা করতে পারে। ওই যে বললাম যে 55-56% আপনি ডিএটি দিচ্ছেন, দেন ইনকাম ট্যাক্স। এখন আসুন, আমরা যখন বেতন পাই আমি সেখানে দেই 30%, এরপর যখন খরচ করতে যাই সেখানে দেই আরো 15%। সো টোটাল আমাদের দেশে এমনও আইটেম আছে যেখানে 700 থেকে 800%, 800% আমরা ট্যাক্স দেই। দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে ওয়াশ ভাতা চালুর সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসি। সেই সঙ্গে জলবায়ু সহনশীল ওয়াশ অর্থায়নের জন্য পৃথক তহবিল গঠন, মানববর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি। 2026-27 অর্থ বছরের বাজেটে নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন বা ওয়াশ খাতে বরাদ্দ বাড়লেও তা সামগ্রিক বাজেট ও এডিপি বৃদ্ধির তুলনায় যথেষ্ট নয় বলে মনে করে পিপিআরসি। প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, শহরের নিরাপদ পানির দায়িত্বে থাকা 4টি ওয়াসা সবচেয়ে বেশি বরাদ্দ পেলেও গ্রামীণ এলাকায় প্রয়োজনীয় গুরুত্ব পায়নি। তিনি বলেন, শহর গ্রাম বৈষম্য ও অর্থায়নের ঘাটতি এখনও ওয়াশ খাতের প্রধান চ্যালেঞ্জ। বিশেষ করে উপকূলীয়, চর হাওর ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার জন্য বাজেট সুনির্দিষ্ট কোনো বরাদ্দ না থাকাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি। বাজেটে নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন খাতে এডিপি বরাদ্দ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান। সেফলি ম্যানেজের অন্যান্য ইয়েতে শুধু 45% মানুষ এখনো আউট অফ ইমপ্রুভড ইজিলি অ্যাক্সেসিবল রিসোর্সেস, 45%। এটা মানেটা কি? ধরেন আপনারা দেখেন গ্রামের মহিলারা বহু দূর থেকে আনতে হয়। আমাদের এসডিজির লক্ষ্যমাত্রা কিন্তু বহু দূর থেকে আনাটাকেও আমরা একটা ইজিলি অ্যাক্সেসিবল বলছি না। সেই জন্য এই যে 45%, এই যে আজকে এটা 2026, 30-এর মধ্যে এদেরকেও কিন্তু আমাদের ইয়ের আওতায় নিয়ে আসতে হবে, ইমপ্রুভড অ্যান্ড ইজিলি অ্যাক্সেসিবল সোর্সেস। বিভিন্ন ধরনের টায়ার আমদানিতে 20% শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এবারে বাজেটে। এর ফলে পণ্য পরিবহন ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতিতে নতুন চাপ তৈরির শঙ্কায় রয়েছেন এই খাত সংশ্লিষ্টরা। এদিকে বাজেটে প্রস্তাবনার পরপরই বেড়ে গেছে টায়ারের দাম, তাতে বিপাকে পরিবহন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। ব্যস্ত সড়ক মহাসড়কে চাকা ঘোরার উপরে সচল থাকে দেশের অর্থনীতি। সেই চাকার টায়ারের বাজারে এখন রীতিমতো লঙ্কাকাণ্ড। বাজারে টায়ার আমদানিতে সম্পূরক ও নিয়ন্ত্রণমূলক শুল্ক 20% বাড়ানোর প্রস্তাবের পরপরই চট্টগ্রামে বেড়ে গেছে বিভিন্ন ধরনের টায়ারের দাম। এই যেমন পিকআপের 9,000 টাকার টায়ারের দাম 44% বেড়ে হয়েছে 13,000 টাকা। অন্য টায়ারের দামও ঊর্ধ্বমুখী। দামের এমন উল্লম্ফনে রীতিমতো মাথায় হাত পরিবহন সংশ্লিষ্টদের। বাজারের দাম বাড়ার ওরা বসার আগে এখানে দোকানদারা করে বাড়ায় বলছে। এই 2800 ছিল 20,000, এখন চলতেছে 25,000। ওরা সিন্ডিকেট করে মাল এগুলাকে কি রাখি দিছে, কিন্তু বের করতেছে না। বাজেট ঘোষণার পরপরই এমন দাম বৃদ্ধির পেছনে নেই যৌক্তিক কোনো জবাব। আমরা মাল অর্ডার দিলে মাল দিচ্ছে না, বাড়তি রেটে মাল চাচ্ছে। আগে ছিল ধরেন আপনার 17,000, এখন নিচ্ছে 21,000। আগে যেটা ছিল 12,000, এখন এটা নিচ্ছে 15,000। খাত সংশ্লিষ্টরা বলছেন, শুল্ক বাড়ানোর ঘোষণায় বড় ধাক্কা খেতে যাচ্ছে এই খাত। কারণ টায়ারের মোট করের বোঝা প্রায় 63% থেকে বেড়ে পৌঁছাবে 96%। তাতে 3,100 টাকার একটি টায়ারে বর্তমানে 4,500 টাকা শুল্ক বেড়ে দাঁড়াবে 7,000 টাকায়। পাল্লা দিয়ে বাড়বে পরিবহন ভাড়াও। এই পুরো টায়ারটাই ব্যবহার হয়, মানে পুরো বলতে একদম 100% টায়ারটাই কমার্শিয়াল ইউজ হয়। কমার্শিয়াল বলতে সেটা মিনি বাস, মিনি ট্রাক, লাইট ট্রাক যাই আছে। তো এই ক্ষেত্রে মনে করেন আমাদের প্রাইস যদি মানে এক একটা টায়ারের 40% করে বাড়ে, তাহলে কখনোই মানে সাধারণ জনগণের মানে ভোগান্তি লাঘব হবে না আর কি। একটা টায়ার তো লোকাল টায়ার কি আপনি 1 মাস চালাতে পারবেন? তাও তো পারবেন না, কারণ টায়ারের দাম বাড়লে আমরা আমাদের গাড়ির ভাড়া বৃদ্ধি করব। আমাদের ভাড়া বৃদ্ধি করলে এটা পড়বে সাধারণ মানুষের উপরে। দেশের প্রায় 3,000 কোটি টাকার টায়ারের বাজারের 90%ই আমদানি নির্ভর। নতুন শুল্কারোপে আমদানি কমে বাজারে অবৈধ ও নিম্নমানের টায়ার ঢোকার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এখানে টায়ারগুলো এনে এটাকে আবার প্রক্রিয়াজাত করে নতুন পণ্য হিসেবে এটাকে বাজারে চালাচ্ছে। ওইখানে যাইয়া গাড়ি দুর্ঘটনার সম্ভাবনা খুব বেশি হচ্ছে। আমদানি নিরুৎসাহিত করে দেশীয় উৎপাদন বাড়াতে
এই খাতে শুল্ক বাড়ানো হলেও দেশের সামগ্রিক অর্থনীতিতে এর বিরূপ প্রভাব বিবেচনার তাগিদ সংশ্লিষ্টদের। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে সরকারের প্রাক্কলনকে অতি আশাবাদী বলে মনে করছে আন্তর্জাতিক ঋণমান যাচাইকারী সংস্থা ফিচ রেটিংস। সরকার যেখানে 2026-27 অর্থ বছরে 6.5% প্রকৃত জিডিপি প্রবৃদ্ধির আশা করছে, সেখানে ফিচের পূর্বাভাস মাত্র 3.5%। এর কারণ হিসেবে সংস্থাটি বাংলাদেশের ভেঙে পড়া ব্যাংকিং খাত, বেসরকারি খাতে দুর্বল ঋণ প্রবৃদ্ধি, নীতিগত দুর্বলতা এবং অনিশ্চিত বৈশ্বিক পরিস্থিতিকে উল্লেখ করেছে। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বৈশ্বিক ঋণমান নিয়ন্ত্রণকারী সংস্থা এই তথ্য জানিয়েছে। ফিচ বলছে, রাজস্ব আদায় ব্যবস্থার সঠিক বাস্তবায়নই হবে আগামী অর্থ বছরের প্রধান আর্থিক চ্যালেঞ্জ। তবে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ঘোষিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করে সংস্থাটি। দেখছেন স্টার বিস্টুডে। দর্শক, বাজেটে জ্বালানি খাত নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন এমআইএসটির অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিরুল ইসলাম। স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমেই একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে বাজেট প্রসঙ্গে সিপিডি একটি মন্তব্য করেছে আজকের যে বাজেটে যে নবায়নযোগ্য জ্বালানি সেখানে যথেষ্ট বরাদ্দ রাখা হয়নি, এমনটি অভিযোগ করেছে সেন্টার ফর পলিসি সিপিডি। আপনিও কি এই অভিযোগের সঙ্গে একমত? বেসিক্যালি এটা তো মানে সরকার মানে নবায়নযোগ্য জ্বালানি, সেখানে ট্যারিফ, ভ্যাট, এআইটি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এগুলো উইভার করে দিয়েছে 35 সাল পর্যন্ত। এখন এইটা তৈরি করবে হচ্ছে প্রাইভেট সেক্টর। এখানে গভর্নমেন্ট সেক্টরও কিছু তৈরি করবে, তবে এখানে বাজেটে যে বরাদ্দ, সেই বরাদ্দ এই বছরের তুলনায় আমি মনে করি সঠিকই আছে, কারণ এইটা তো একটা টেকনোলজিক্যাল ব্যাপার। হুট করে রাতারাতি এটা ইমপ্লিমেন্ট করা মানে মুশকিল। বাংলাদেশে বিভিন্ন জায়গায় 50 মেগাওয়াট, 100 মেগাওয়াট, পিডিবি 10টা প্রজেক্ট ফ্লটিং করেছে, টেন্ডার করেছে, ঠিক আছে। এগুলো হলো প্রাইভেট সেক্টরগুলো বা ফরেন ইনভেস্টমেন্টগুলো আসবে, তারা ইমপ্লিমেন্ট করবে। এটা বসাইতে গেলে 6 মাস 1 বছর সময় লাগবে গ্রিডে বিদ্যুৎ আনতে। তো এই বছরের জন্য এটা ঠিক আছে, এটা পরীক্ষামূলক ভাবে শুরু করবে, এটার ইমপ্যাক্টটা অবজার্ভ করে সামনের বছর হয়তো বাড়াতে বা কমাতে হতে পারে। তাই বিশেষ করে যে আমাদের বাজেটে বিদ্যুৎ খাতে যে 25,000 মেগাওয়াট আইপিপি, ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট, তারপর রেন্টাল, কুইক রেন্টাল, এগুলোতেই তো আমাদের সমস্ত টাকা চলে যাচ্ছে। যেমন আমাদের বাজেটের 37,000 কোটি টাকা প্রায় আমাদের সাবসিডি। কিছু কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট আছে, সেগুলো বিদ্যুৎ উৎপাদন না করলেও ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। মানে যারা এটা পলিসি যখন করেছিল বিগত সরকারের, তারা জানতো যে আমাদের দেশে ন্যাচারাল গ্যাসের ক্রাইসিস হবে, সেই জন্য তারা ওই পলিসি করছে যে আমাদেরকে মানে আপনার যে আইপিপি, কুইক রেন্টাল, যে এই তখন বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকলেও আমরা যেন মানে টাকা পাই, মানে ক্যাপাসিটি চার্জ, এইভাবে তারা পলিসি করে গেছে। এটা তো বিগত সময়ের একটি সিদ্ধান্ত। কিন্তু গত কয়েকদিন আগে জ্বালানি মন্ত্রী বলেছেন যদি ক্যাপাসিটি চার্জ বন্ধ করে দেওয়া হয় তাহলে দেশ বিদ্যুৎহীন হয়ে যাবে। কেন আমরা এই ক্যাপাসিটি চার্জ থেকে এখন না? ক্যাপাসিটি চার্জ যেহেতু এটা একটা জিনিস হচ্ছে, এগুলো হলো কন্ট্রাক্টের ব্যাপার, না তো মামলা হয়ে যাবে ইন্টারন্যাশনাল কোর্টে। আপনি মানে কন্ট্রাক্ট, এমন কন্ট্রাক্টগুলো এমন যে সরকার চেঞ্জ হলো, গভর্নমেন্ট, জিওবি, বাংলাদেশ গভর্নমেন্টের সাথে, এটা যে কোনো দলের গভর্নমেন্ট গঠন করুক, কন্ট্রাক্টকে আপনাকে মানে এটাকে বাধ্যতামূলক আপনাকে মানে পালন করতেই হবে। এগুলো তো কন্ট্রাক্ট করা, একেবারে মানে কন্ট্রাক্ট এগুলো মানে কন্ট্রাক্টের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত পরিবর্তনের সুযোগ নাই। তারা তো বুঝেই করছে। হ্যাঁ, যেমন 37,000 কোটি টাকা, 31,000 কোটি টাকা দিতে হচ্ছে। আবার এলএনজি খাতে আপনি যেমন এলএনজি সিস্টেম করছে, আমাদের দেশীয় গ্যাসগুলো উৎপাদন বন্ধ করে ইচ্ছাকৃতভাবে বন্ধ করে আপনার বাপেক্স পেট্রো বাংলাকে দুর্বল করে আপনি এলএনজি আমদানি করা হচ্ছে। তো এলএনজি ক্ষেত্রে 11,000 কোটি টাকা রাখা হয়েছে। তো এটা তো আপনি এলএনজি যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে রাখছে, এটা তো আপনি এলএনজি আমদানি করতেই হবে। ইন্টারন্যাশনাল মার্কেটে এলএনজির দাম বাড়তে পারে। তারপর ধরেন আমাদের রিফাইনারি করা হচ্ছে না, আমাদের প্রায় 70 লক্ষ মেট্রিক টন আমাদের ডিজেল প্রয়োজন হয়।
আমাদের মানে প্রায় আমাদের 6 মিলিয়ন মেট্রিক টনের রিফাইনারি দরকার, 1.5 মিলিয়ন মেট্রিক টনের রিফাইনারি, আমাদের রিফাইনারি হচ্ছে না একটা বাংলাদেশে। তাই এই ডিজেল আমদানি এগুলো তো পুরো সিস্টেম করা, বিজনেসম্যানরা পুরো সিস্টেম, যেই সরকারি আসুক তারা সিস্টেমে, যেমন এখানে প্রায় আপনার 10,000 কোটি টাকা এই যে তেলের অতিরিক্ত মূল্যের জন্য আমাকে দিতে হচ্ছে। তাই গভর্নমেন্ট তো পুরো ফ্রেমে আটকানো, বিজনেসম্যানদের দিয়ে গভর্নমেন্ট তো পুরো ফ্রেমে আটকানো, কীভাবে এটা থেকে বের হবে। তবে আশার আলো হচ্ছে যে সোলার, এটা গভর্নমেন্টের একটা ভালো উদ্যোগ যে সোলারের উপর আমি নির্ভরশীল হয়ে গেলে, আমি ট্রান্সফর্ম হয়ে গেলে সোলার যদি বাংলাদেশে ফিজিবল হয়ে যায়, মানে যদি কৃষি খাতে এটার একটা ব্যালেন্স দেখতে পাই, কৃষি খাতে যদি তেমন ইম্প্যাক্ট না পড়ে এবং ইনভেস্টররা আসে, আমাদের ল্যান্ডগুলো যেগুলো আনইউটিলাইজ, কৃষি জমি অনেক ব্যারেন ল্যান্ড আছে, যেমন চরের ল্যান্ডগুলো, তারপরে আমাদের নদী অনেকগুলো আছে, সেগুলো আমরা সোলার পাওয়ার প্ল্যান্ট করতে পারি। আমরা তো উন্নত বিশ্ব দেখি সমুদ্রের মধ্যে সোলার প্যানেল বসানো হচ্ছে। তার উইন্ড আছে, আমাদের উইন্ড, হ্যাঁ, এগুলো হাইড্রো পাওয়ার আছে, এগুলো ইউটিলাইজ করতে হবে, মানে এনার্জি ডাইভার্সিফাইড ব্যবস্থা করতে হবে। আরেকটা হলো যে আমাদের বাংলাদেশে প্রচুর গ্যাস আছে মাটির নিচে। আপনি একটা ভোলাই দেখেন, ভোলাতে একটা 1200 স্কোয়ার কিলোমিটার, সে জায়গায় 70 CF গ্যাস আছে। আবার এখানে আপনার মানে 600 স্কোয়ার কিলোমিটারের মধ্যে 28টা কূপের লোকেশন, 9টা কূপ অলরেডি খনন করেছে, প্রত্যেকটাতে গ্যাস পাওয়া গেছে। বাংলাদেশে 3D সাইসমিক করা 22টা এলাকা আছে। এই 22টা এলাকাতে যদি এটা প্রপার অ্যাডভান্স GNG স্টাডি করা হয়, প্রায় 250টা কূপের লোকেশন দিতে পারবে, সে জায়গা থেকে 2000 মিলিয়ন গ্যাস মানে উত্তোলন করা যাবে। আপনি দেখেন যে আপনার এই যে গ্যাসের জ্বালানি, বিদ্যুতে যেখানে 20,000 থেকে 25,000 কোটি টাকা প্রজেক্ট দেওয়া হয়েছে, সেই জায়গায় গ্যাস উৎপাদনের ক্ষেত্রে প্রজেক্ট মাত্র 16টা প্রজেক্ট দেওয়া হয়েছে, প্রায় 2300 কোটি টাকার মতো দেওয়া হয়েছে। কিন্তু এইখানেই তো 20,000 কোটি টাকা দেওয়া প্রয়োজন। 20,000 কোটি টাকা লাগবে না, 10,000 কোটি টাকা এক অর্থ বছরে খরচ করলে, প্রায় 100 কূপ খনন করলে আপনি 1000 মিলিয়ন গ্যাস অনায়াসে পাবেন। আপনি তো এলএনজি আমদানি করতে হয় না, সঠিক পলিসির দিকে যেতে হবে। বিগত সময় তো আমরা দেখেছি দেশি উৎপাদনের চেয়ে আমদানির দিকে বেশি এখন আগ্রহ ছিল। বাজেটটা হলো, বাজেটটা ফ্লেক্সিবিলিটি নাই যে আমি হুট করে 10,000 কোটি টাকা গ্যাসে, আপনি তো ডিপিপি আসতে হবে। আমাদের যে ডেভেলপমেন্ট এডিপি করা হয়, এডিপি যে প্রজেক্ট পোর্টফোলিও তৈরি করতে হয়, প্রজেক্টের ডেভেলপমেন্ট প্রোগ্রাম তৈরি করতে হয়, এটা 1 থেকে 2 বছর সময় লাগে, অনেক অ্যানালাইসিস করতে হয়। যেমন গভর্নমেন্টের যে অর্গানাইজেশনগুলো আছে, যেমন বাপেক্স আছে, পেট্রোবাংলা আছে, BGFCL আছে, SGFL আছে, যারা গ্যাস সেক্টরে চাকরি করে, পিডিবি আছে, বিদ্যুৎ সেক্টরে চাকরি করে। ওইখানকার এক্সপার্ট যারা প্রফেশনাল, যারা ইঞ্জিনিয়ার, যারা লোকজন, যারা এমপ্লয়ি, তাদের থেকে প্রজেক্ট ডেভেলপমেন্ট প্রকল্প আসতে হবে এবং প্রকল্পের বাজেটটা আসলে সেই বাজেটটাই পরবর্তী ফিসক্যাল ইয়ারে অ্যালোকেট করা হয়। এখন আমার প্রজেক্টই নাই, আপনি কিভাবে বাজেট অ্যালোকেট করবেন? সরকার কিভাবে? যেমন 16টা প্রজেক্ট হচ্ছে 2300 কোটি টাকা গ্যাস ডেভেলপমেন্টে দেওয়া হয়েছে। তো এটা তো মানে গত বছর থেকে প্রজেক্ট যেগুলো শুরু হয়েছে, যে ওই প্রজেক্টে এত টাকা খরচ যাবে, ওই প্রজেক্টে আমরা এত টাকা বরাদ্দ রাখবো। যেমন পিডিবির প্রজেক্ট আছে বেশি, সে জায়গায় 25,000 কোটি টাকা রাখা হয়েছে। বাজেট কিন্তু আপনার ফ্লেক্সিবল না, এটা কনসিকুয়েন্স, পূর্ববর্তী কনসিকুয়েন্স অনুযায়ী ধারাবাহিকতা বজায় রাখতে হয়। কারণ আপনি তো একদিনে একটা ডিপিপি তৈরি করতে পারবেন না, ঠিক আছে? যেমন এডিপির বরাদ্দ, তারপর হচ্ছে যে হুট করে যেমন আসে, যেমন যুদ্ধ বিগ্রহ লাগলে যেমন আমাদের যে ক্রুড অয়েল, রিফাইন্ড অয়েল, এলএনজি, এগুলোর দাম বেড়ে যাচ্ছে। এই যেমন গভর্নমেন্ট ফোরকাস্টিং করছে হয়তো এই যুদ্ধটা প্রলং হতে পারে, ইরানের যুদ্ধটা, তখন সেই সুবাদে আপনার এই যে আমাদের এলএনজির দামটা বাড়ছে। এক কার্গো এলএনজি আমরা 500 কোটি টাকা আনতাম, সেটা 1000 কোটি টাকা হয়ে গেছে কিছুদিনের জন্য। আবার আপনার যে আমাদের এলপিজির দামটা বেড়ে গেছে হুট করে, ঠিক আছে? তো এইগুলির ক্ষেত্রে আপনার যে এলএনজি গভর্নমেন্ট আনে, তারপর হচ্ছে পিডিবির যে পাওয়ার, কুইক রেন্টাল, এগুলো তো যে কন্ট্রাক্টে, এগুলার থেকে বের হওয়ার সুযোগ নেই। তবে গ্রাজুয়ালি ওই যে আমাদের যদি সোলারটা ফিজিবল হয়ে যায়, তখন এখান থেকে আমরা গ্রাজুয়ালি বের হয়ে। একটা কথা বলছিলেন যে হুট করে তো আসলে এভাবে হয়তো প্ল্যানিং করে একটি দীর্ঘমেয়াদী সময় নিয়ে কাজগুলো এগোতে হবে। আর সরকার তো আরেকটা পরিকল্পনা রয়েছে, 2030 সালের মধ্যে 20 থেকে 30% পূর্ণ ব্যবহারযোগ্য জ্বালানির দিকে যাবে। হাতে তো রয়েছে মাত্র 4 থেকে 5 বছর। তাহলে এই সময়ের মধ্যে কিভাবে 20 থেকে 30% আমরা পূর্ণ ব্যবহারযোগ্য জ্বালানিতে যেতে পারি? এটা কি আসলে সম্ভব কিনা, আপনি কি মনে করেন? হ্যাঁ, সম্ভব। যদি মানে দেশীয় যারা প্রাইভেট এন্টারপ্রিনিয়র তারা এগিয়ে আসে, ফরেন ইনভেস্টমেন্ট আসে, যেমন যে আমি যেটা বললাম যে 10,000 মেগাওয়াট সোলার আমি যদি করি, তাহলে আমাদের যে বিদ্যুতের অনেকখানি চাহিদা
আমরা এই যে রিনিউয়েবল এনার্জির মধ্যে চলে যাব। জ্বালানি উন্নয়নের জন্য তো বিনিয়োগ একটি বড় অংশ জুড়ে রয়েছে, সেই বিনিয়োগের তো ঘাটতি আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। এই বিনিয়োগ ঘাটতি মেটাতে আসলে সরকার কি করতে পারে? জ্বালানি ক্ষেত্রে যে কোনো পদক্ষেপ নিতে হলে তো বড় ধরনের বিনিয়োগ দরকার হয়। হ্যাঁ, যেটা হলো যে আপনার বিনিয়োগগুলো হচ্ছে বাইরের দেশগুলো G2G কন্ট্রাক্ট করতে পারে। তারা বাইরের দেশগুলোকে বিনিয়োগকারী যারা আছে তাদেরকে ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য, যে মানে ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তারা দেখে যে আমার ইনভেস্টমেন্টের সিকিউরিটি কতটুকু, যে আমার ইনভেস্টমেন্টটা সিকিউর, সে অনুযায়ী পলিসি করতে হবে এবং বিদেশিদের জন্য ফ্যাসিলিটি করতে হবে। এখানে যেমন ধরেন দুবাই কী ছিল, তারা ফরেন ইনভেস্টমেন্ট দিয়ে লোকাল এনার্জি ব্যবহার করে ফরেনদেরকে অ্যাট্রাক্ট করে তাদের ইকোনমিকে ডেভেলপ করে ফেলছে। ঠিক আমাদেরও ফরেন ইনভেস্টরদেরকে সুযোগ দিতে হবে, তাদেরকে ট্যাক্স হলিডে দিতে হবে, তাদেরকে মানে যে গভর্নমেন্টের পারমিশনগুলো, তারা যদি মন্ত্রণালয় হয়রানি শিকার হয় তা তো আসবে না। তারা মানে বিভিন্ন ধরনের মানে দেখা যায় যে মানে এগুলো তো কোম্পানির মাধ্যমে আসে। একটা হচ্ছে যে কোম্পানির মাধ্যমে আসলে তাদের কিছু যদি ইলিগেল কিছু মানি চাওয়া হয়, এটা তো তাদের পলিসি না। তো ইনভেস্টররা যে ডেলিগেশন টিমটা আসে, তারা আসলে দেখা গেল যে তারা তো একেবারে সব ব্যাংকিং চ্যানেলে ট্রানজ্যাকশন করতে হয় তাদের, এবং তাদের ওই যে মানে এক্সট্রা যে টাকাটা, এটা তাদের পলিসিতে, কোম্পানির পলিসিতে নাই, সব কোম্পানি থাকে না। তা ওইটা যদি চাওয়া হয় তখন কী করে, তারা মুখ ফিরে চলে যায়। তো এই জিনিসগুলো চেক আউট দিতে হবে। এই জিনিসগুলো একেবারে টোটালি যে ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তাদেরকে কোনো প্রকার হয়রানি করা যাবে না, তাদেরকে ব্যাংকিং ফ্যাসিলিটি দিতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাসিলিটি দিতে হবে, মন্ত্রণালয়ের মাধ্যমে যেন তারা হয়রানির শিকার না হয়। তাদের চিঠিগুলো ফালায় রাখা হয়। তাদের যে আপনি মন্ত্রণালয়ে গেলে দেখবেন শত শত প্রতিদিন অফার আসে, শত অফার আসে, সেই অফারগুলি ফেলে রাখা হয়। এগুলোর জন্য কুইক প্রসেস করা হয়, ফাস্ট ট্র্যাক প্রায়োরিটি। এই জন্য দরকার হলে স্পেশাল আইন করা উচিত, ফাস্ট ট্র্যাক প্রায়োরিটি দেওয়া হবে। তারা 1 সপ্তাহের মধ্যে তাদের চিঠিটা প্রসেস করে, ইয়েস অব নো, তাদেরকে মাসের পর মাস ঘুরাইতে মন্ত্রণালয় ঘুরায়। এটা তো হবে না। চিঠি আসবে, আপনি পড়বেন, এটা মেরিট ডিমেরিট দেখবেন, এবং যদি এটা বাংলাদেশের জন্য ভালো হয় ইনভেস্টমেন্ট প্রপোজাল, আপনি মন্ত্রণালয় দেখবেন। আমি জ্বালানি মন্ত্রণালয়ে যে কাজ করি, দেখি যে মন্ত্রণালয়ে প্রতিদিন শত অফার আসতেছে, আপনার চাইনিজ অফার, মিডল ইস্টের অফার, কিন্তু এগুলা মানে ফালায় রাখে। এটা করা যাবে না। ফার্স্ট ট্র্যাকে তাদেরকে নিয়ে বসতে হবে, তাদের নিয়ে মিটিং করতে হবে, তাদেরকে ডাকতে হবে, তারা কি চায়, কি করতে চায়, এবং এটা কি বাংলাদেশের জন্য ইকোনমিক ইম্প্যাক্ট ভালো হবে নিয়ে, আমাদের ইনভেস্টমেন্টটা ফ্রেন্ডলি কিনা, ঠিক আছে, সেইভাবে তারা অ্যানালাইসিস করে রিপোর্ট দিয়ে দিবে, তাদের সাথে বসবে, তাদেরকে ফ্যাসিলিটি দিবে, তাই তো ফরেন ইনভেস্টমেন্ট আসবে। আমি যদি তাদেরকে হয়রানি করি, তাহলে ফরেন ইনভেস্টমেন্ট আসবে না। তো অর্থাৎ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দ্রুত কার্যকর আসলে ব্যবস্থা নিতে পারলেই দেশে যে জ্বালানি খাতে বিনিয়োগের ঘাটতি আসলে হবে না। সব সেক্টরে আমরা প্রত্যাশা করি সেভাবেই আসলে এগিয়ে যাবে। বাংলাদেশ এমন একটা দেশ, এই জায়গায় আপনার এনভায়রনমেন্ট অনেক ভালো, এবং মানে আপনার বাতাস, পানি, মাটি সব কিছু ভালো। অ্যাজ এন ইঞ্জিনিয়ার হিসেবে আমি বলতে পারি। এবং আমাদের লেবার সবচেয়ে বেশি হচ্ছে বিদেশে, ইউরোপ, আপনি জাপান যাবেন, আপনি লেবার পাবেন না, এখানে হিউজ লেবার পাওয়া যায়। তাদেরকে আরেকটা হলো যে ট্রেনিং, লেবার বিভিন্ন সেমি স্কিল ট্রেনিং করতে হবে, যে বিদেশি এসে যেন একটা ওয়েল্ডার পায়, তাকে আবার আউটসোর্সিং করতে না হয়, একটা আইটি এক্সপার্ট পায়। কর্মদক্ষতা এখানে বেশ গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়ে হয়তো আরো অন্য একদিন বিস্তারিত আলোচনা করব। আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আলোচনা যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের সঙ্গে ছিলেন MISTর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিরুল ইসলাম। দেখছেন স্টার বিজ টুডে, ফিরছি একটু পরেই। দেখছেন স্টার বিজ টুডে। নতুন অর্থবছরের বাজেটকে উচ্চাভিলাষী ও ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। তাদের শঙ্কা, রাজস্ব আদায়ের বড় লক্ষ্য অর্জনের চাপে পড়ে করদাতারা হয়রানির মুখে পড়তে পারেন। রাজধানী গুলশানে MCCI ও PRI আয়োজিত বাজেট আলোচনায় এসব কথা উঠে আসে। নতুন অর্থবছরের জন্য উচ্চাভিলাষী বাজেট দিয়েছে সরকার। এতে জনকল্যাণমুখী পরিকল্পনা থাকলেও আয় ও বিদেশি অর্থায়নের লক্ষ্য পূরণ না হলে বিপর্যয়ের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। বুধবার রাজধানীর মেট্রোপলিটন চেম্বারের গুলশান কার্যালয়ে বাজেট পরবর্তী আলোচনায় এমন শঙ্কার কথা উঠে আসে। এ সময় MCCI সভাপতি বলেন, রাজস্ব আদায়ের বড় লক্ষ্যমাত্রা অর্জনে মাঠ পর্যায়ের করদাতারা হয়রানির শিকার হতে পারেন। বাজেটটি সময়োপযোগী হলেও এর বাস্তবায়ন প্রক্রিয়া অত্যন্ত চ্যালেঞ্জিং হবে বলে প্রতীয়মান হয়। NBR যেখানে সংশোধিত
লক্ষ্যমাত্রার মাত্র 65% বা 3.27 লক্ষ কোটি টাকা রাজস্ব আহরণ করতে পেরেছে। সেখানে কোনো ব্যাপক কাঠামোগত সংস্কার ছাড়া নতুন অর্থ বছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা অত্যন্ত দুরূহ। আলোচনায় বক্তারা বলেন, নতুন বাজেটে বিদ্যুৎ, জ্বালানি ও ব্যাংকিং খাতে বড় ধরনের দায় রয়েছে, যা ভবিষ্যতে সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারে। আমাদের যে ট্যাক্স ইনসেন্টিভগুলো আছে, যে ট্যাক্স এক্সপেন্ডিচার সবার জন্যই আমরা ডিসকারেজ করতে যাচ্ছি, এটা কি পিওর কাটা ব্রাঞ্চ না রেখে আমরা যদি পারফরমেন্স লিঙ্ক করতে পারি, যদি পারফরমেন্সটা ডেলিভার করতে পারি, দেন ইউ গেট রিডিউস রেট ইন এনার্জি। দ্যাট কুড বি ওয়ান অফ দ্য ওয়ে অফ ইট। এটা আসলে বিভিন্ন দেশে প্র্যাকটিস আছে। আলোচনায় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন, জ্বালানি সুরক্ষায় কৌশলগত মজুত ব্যবস্থা তৈরি করা হবে, যেন ভবিষ্যতে বাংলাদেশ জ্বালানি নিশ্চয়তার হাবে পরিণত হয়। ওই মাথার বাড়িতে যদি আপনি একটা পুরোটাই হচ্ছে এনার্জি সিকিউরিটি হাব করা হতো, সো আমরা ফোর্থ তাহলে এনার্জি কি করব, যে কৌশলগত মজুত। পঞ্চম হচ্ছে উই আর ট্রাইং টু হ্যাভ এ এনার্জি সিকিউরিটি হাব ফর দি হোল রিজন। ব্যাংক খাতের সংকট, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং দেশের উৎপাদন খাতগুলো সচল রাখা সহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখে নতুন অর্থ বছর। তাই সরকারকে সুপরিকল্পিতভাবে আগানোর পরামর্শ আলোচকদের। আমাদের হার্ড কোর ইম্পর্টেন্ট এক্সপেন্ডিচার কি কোন কোন জায়গায় আমরা কোনগুলিকে প্রোটেক্ট করব। তামজিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। বাজেট ঘোষণার পর বাজার পরিস্থিতি স্থিতিশীল আছে বলে দাবি করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সচিবালয়ে চলমান বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করার প্রয়োজন হলে মন্ত্রণালয় তা করতে প্রস্তুত আছে। এ সময় খাদ্য প্রতিমন্ত্রী জানান, সরকারের কাছে 17 লাখ টন চাল ও 3 লাখ টন গম মজুদ আছে। আজকে আমি এবং খাদ্য প্রতিমন্ত্রী মহোদয় আমরা বাদামতলীর বাজার এবং পরবর্তীতে নয়াবাজার খুচরা বাজারে গিয়েছি। বাজার পরিস্থিতি যথেষ্ট, মূল্য পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল, সরবরাহ পরিস্থিতি যথেষ্ট সন্তোষজনক। আমাদের হাতে, সরকারের হাতে বিপুল পরিমাণ চাল মজুদ আছে। যদি কখনো প্রয়োজন পড়ে আমাদের ইন্টারভেনশন করার সেই সংগতি সামর্থ্য সরকারের হাতে আছে। রাজশাহী অঞ্চলে বিপুল পরিমাণ আম উৎপাদন হলেও রপ্তানিতে পিছিয়ে রয়েছে। আন্তর্জাতিক বাজারে চাহিদা থাকলেও উৎপাদন ব্যবস্থায় ত্রুটি ও বিদেশে পাঠানোর ক্ষেত্রে প্রক্রিয়াগত নানা জটিলতায় আটকে যাচ্ছে রপ্তানি। বিশ্ববাজার ধরতে নানামুখী উদ্যোগের আলোচনা চলছে সব পর্যায়ে। রাজশাহীর বানেশ্বর আমের বাজার ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত। রসালো পাকা আম খেয়ে মুগ্ধ এ কূটনীতিক। এ অঞ্চলের আম এমন মুগ্ধতা ছড়াচ্ছে বহুকাল ধরেই, তবে সে তুলনায় জায়গা করে নিতে পারেনি বিশ্ববাজারে। কারণ হিসেবে কর্মকর্তারা বলছেন, উৎপাদন পর্যায়ে আন্তর্জাতিক মানদণ্ড মানা হয় না, বাজারজাতের জন্যও নেই পর্যাপ্ত আধুনিক ব্যবস্থা। এসব সীমাবদ্ধতায় ধুঁকছে রপ্তানি। তবে সমস্যা সমাধানে সরকারের উচ্চ পর্যায়ে আলাপ আলোচনা চলছে বলে জানালেন এ কর্মকর্তা। শুধুমাত্র আমরা পাকা আমের দিকে না গিয়ে যদি আমরা এটারে যদি মাল্টিপারপাস ইউজে যদি ব্যবহার করা যায়, তাহলে কিন্তু আমরা যে আমের যে উৎপাদনের সাথে যে ন্যায্য মূল্য টল্য এটা একটা সংকলন হওয়া সম্ভব আর কি। চলতি বছর এ অঞ্চলের 4 জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় 12,000 মেট্রিক টন। বাণিজ্য হতে পারে প্রায় 10,500 কোটি টাকার। বাণিজ্যের পরিমাণ কয়েক গুণ বাড়ানো সম্ভব আন্তর্জাতিক বাজার ধরতে পারলে। সম্ভাব্যতা যাচাই কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক এরই মধ্যে এই অঞ্চল পরিদর্শন করেছেন। কৃষি পণ্য আমরা যদি এক্সপোর্ট করতে চাই, সে এক্সপোর্টের হাবটা যেন রাজশাহী থেকে স্টার্ট হয়। রাজশাহী এয়ারপোর্টে যদি সেই সাপোর্টটা পাওয়া যায়, কার্গো যদি এখান থেকে ওঠানামা করে, তাহলে তাদের যে লিড টাইমটা সেটা কমে আসবে এবং তাদের যে পণ্যের মান সেটা সংরক্ষিত হবে। আমরা এই বিষয়টা অলরেডি আমাদের মহাপরিচালক মহোদয়কে জানিয়েছি এবং নীতি নির্ধারণী পর্যায়ে জানানোর জন্য আমরা অনুরোধ করেছি। রপ্তানি প্রক্রিয়া সহজ হলে রাজশাহী অঞ্চলের আম হতে পারে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। সৃষ্টি হতে পারে কর্মসংস্থানের নতুন পথ। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী। দেশের বাজারে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,30,422 টাকায়। 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,19,983 টাকা। এছাড়া 18 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,88,548 টাকা এবং সনাতন পদ্ধতির 1 ভরি স্বর্ণের দাম 1,53,500
556 টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার সকালে নতুন দাম কার্যকর করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতির আভাসে বিশ্ববাজারও বেড়েছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণের দাম এখন $4,300 উপরে অবস্থান করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক চুক্তি সই এবং ইরান যুদ্ধ অবসানের খবরের জোরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $12 কমে $79 নেমে এসেছে। মার্কিন WTI তেলের দামও কমে বর্তমানে $76 বিক্রি হচ্ছে। এদিকে চাহিদা সামাল দিতে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের মজুদ টানা কমে চলছে। শেষ সপ্তাহে অপরিশোধিত তেলের মজুদ আরও 83,30,000 ব্যারেল কমেছে, যা বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে প্রায় দ্বিগুণ। এ নিয়ে গত 9 সপ্তাহে মোট 5,20,00,000 ব্যারেল তেল কমেছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের আয়োজক শহরগুলোতে চলছে জমজমাট ব্যবসা। খেলা দেখতে আসা ফুটবল প্রেমী পর্যটকদের চাহিদা বেড়ে যাওয়ায় এসব দেশের বিভিন্ন শহরে সাধারণ হোটেল, মোটেল ও বাসা ভাড়া পৌঁছে গেছে রেকর্ড উচ্চতায়। বেড়ে গেছে বিমানের টিকিট মূল্য। ফিফা বিশ্বকাপে লাখো ফুটবল ভক্তের আগমনে মুখর হয়েছে আয়োজক দেশগুলো। 2026 সালের বিশ্বকাপের 104টি ম্যাচ দেখতে প্রায় 65 লাখ দর্শক স্টেডিয়ামে আসবেন। এছাড়া লাখ লাখ বিদেশি পর্যটক বিশ্বকাপকে কেন্দ্র করে উত্তর আমেরিকা ভ্রমণ করবেন। ফলে হোটেল, বিমান ও স্বল্পমেয়াদী আবাসন খাতে তৈরি হয়েছে তীব্র চাহিদা। FCM এর তথ্য অনুযায়ী বিশ্বকাপ আয়োজক দেশগুলোতে হোটেলের গড় ভাড়া এখন প্রতি রাতে $524, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় 31% বেশি। নিউ ইয়র্ক, মিয়ামি ও লস অ্যাঞ্জেলেসের মতো শহরগুলোতে হোটেল ভাড়া বেড়েছে দ্বিগুণ থেকে 3 গুণ। বিশ্বকাপের সবচেয়ে বড় চাপ দেখা যাচ্ছে ফাইনাল ভেন্যু নিউ জার্সিতে। মেট লাইফ স্টেডিয়ামে আশেপাশের হোটেল ভাড়া বেড়ে প্রায় $2,000 থেকে $2,300 পৌঁছেছে। এমনকি সাধারণ মোটেলেও এক রাতে থাকার জন্য গুনতে হচ্ছে $400 থেকে $500। হোটেলের পাশাপাশি স্বল্পমেয়াদী আবাসন প্ল্যাটফর্ম এয়ারবিএনবিতে চলছে মূল্য বৃদ্ধির প্রতিযোগিতা। আয়োজক শহরগুলোতে এসব আবাসনের দৈনিক গড় ভাড়া $216 থেকে বেড়ে $450 পৌঁছেছে। এই সুযোগকে কাজে লাগাতে অনেক বাড়ির মালিক তাদের বাসা স্বল্পমেয়াদী ভাড়া দিচ্ছেন। ফলে কিছু শহরে ভাড়ার জন্য তালিকাভুক্ত বাসার সংখ্যা 40% বেশি বেড়েছে। শুধু আবাসন নয়, বাড়ছে আকাশপথের চাপও। বিশ্বকাপ উপলক্ষে আয়োজক শহরগুলোতে আন্তর্জাতিক ফ্লাইট বুকিং 10 থেকে 60% পর্যন্ত বেড়েছে। বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি ও ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটের চাহিদা সবচেয়ে বেশি। এর ফলে অনেক রুটে ইকোনমি ক্লাসের টিকিটের দাম 20 থেকে 50% পর্যন্ত বেড়েছে। চাহিদা সামাল দিতে ডেল্টা এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স, এয়ার কানাডা সহ উত্তর আমেরিকার বিভিন্ন বিমান কোম্পানি অতিরিক্ত ফ্লাইট যুক্ত করেছে। রোকসানা রিমি, স্টার নিউজ। এই ছিল স্টার বিচ টুডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।